দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দীনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। রাজা দীনরাজ ঘোষ গৌড়েশ্বর গণেশ নারায়ণের অন্যতম রাজকর্মচারী ছিলেন। তিনি ছিলেন উত্তর রাঢ়ীয় শ্রেণীর কুলঙ্গি কার্যস্থ। রাজা দীনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনাজপুর, যা বরেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর। গৌড় সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান, মুঘল ও নবাবদের বহু যুদ্ধের পরাস্ত করে চিরকাল এসেছে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীকান্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন, কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলের অকাল মৃত্যুতে তার ভাগ্নে সুখদেব ঘোষ তার সম্পত্তির উত্তরাধিকারী হন। দিনাজপুরের কার্যস্থ মহারাজ প্রাণনাথ রায়ের শাসনামলে রাজ্যের ক্ষমতা প্রভৃতি বৃদ্ধি পায়। মুঘল সাম্রাজ্যের অন্তর্দ্বন্দ্বর সুযোগ তিনি তার প্রতিবেশী মুঘল অধিকৃত অঞ্চলের জমিদার ও তালুকদারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে নিজের রাজ্যের পরিধি বাড়িয়ে নিয়েছিলেন। তার ৪০ বছরের শাসনকালে দিনাজপুর রাজ্যে বাংলার প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। নবাব মুর্শিদ কুলি খাঁর পর মুর্শিদাবাদের নবাব রূপে মসনদে বসেন সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ। ১৭৩৩ খ্রিস্টাব্দে বিহার প্রদেশ বাংলা নবাবের সঙ্গে যুক্ত হয়েছিল। এই সময় সুজাউদ্দিন ঢাকায় এবং বিহার ও উড়িষ্যা শাসনের জন্য আরও ২ জন নায়েব নাজিম নিযুক্ত করেছিলেন। এদিকে ১৭২২ খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা প্রাণনাথ মারা গেলে তার উত্তরাধিকারীর জন্য রাজা রামনাথ রায় রাজসিংহাসনে বসেন। ক্ষমতায় এসে রাজা রামনাথ পতিরাম পত্নীতলা ও গঙ্গারামপুর অঞ্চল অধিকার করেন। এরপর তিনি গৌড়ের পথে মালদহের চাচল, খরবা ও গাজল পরগনা অধিকার করতে থাকেন। সামগ্রিকভাবে তার রাজ্যের আয়তন ও সামরিক ক্ষমতা প্রভৃতি বৃদ্ধি পেতে থাকে। রাজা রামনাথের বিরাট ক্ষমতা ও ঐশ্বর্য দেখে নবাব সুজাউদ্দিন অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। তিনি রংপুরের নবনিযুক্ত মুঘল ফৌজদারি সৈয়দ মোহাম্মদ খাঁকে দিনাজপুর আক্রমণ ও দখলের আদেশ দেন। সৈয়দ মোহাম্মদ খাঁ ও রামনাথের ক্ষমতার প্রতি ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ ছিল। কথিত যে সৈয়দ মোহাম্মদ খাঁ এক বিশাল সেনাবাহিনীর সঙ্গে নিয়ে দিনাজপুর শহরের নিকটবর্তী রাজবাড়ি আক্রমণ ও লুণ্ঠন করতে এগিয়ে আসেন। অমিত ক্ষমতাশালী রাজা রামনাথও এক বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে চলেন সৈয়দ মোহাম্মদ খাঁ ও তার নবাবী সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করতে। দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। দিনাজপুর সৈন্যবাহিনীর পরাক্রমে নবাবী সেনা কার্যত ধূলিসাৎ হয়ে যায়। সৈয়দ মোহাম্মদ খাঁ পরাজিত হয়ে শেষ পর্যন্ত রাজা রামনাথের হাতে বন্দী হলেন। অবশেষে মুর্শিদাবাদের নবাব সুজাউদ্দিন খাঁ রাজা রামনাথ রায়ের সাথে সন্ধি করেন এবং নবাবের অনুরোধে পরে পরাজিত সৈয়দ মোহাম্মদ খাঁকে রামনাথ মুক্তি দিয়েছিলেন। রাজা রামনাথ ১৭২২ থেকে ১৭৬০ প্রায় ৪২ বছর দিনাজপুরের মহারাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই সুদীর্ঘ সময় তিনি বাংলার রাজনৈতিক পরিবর্তন সহ বহু ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তার সময় বাংলায় অত্যাচারী বর্গী আক্রমণ ঘটে। বর্গীদের ভয়ে লোকেরা ভগীরথীর পূর্ব দিকে পালিয়ে যেতে লাগলো। ১৭৪২ খ্রিস্টাব্দ থেকে ১৭৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছর বর্গীরা বাংলায় এসে গ্রাম ও নগর আক্রমণ ও লুণ্ঠন করে থাকত। ধর্ষণ, অত্যাচার ও উৎপীড়ন করেছিল বাংলার মানুষের উপর। বরেন্দ্র ভূমিতে বর্গী আক্রমণ সফলভাবে প্রতিহত করেন দিনাজপুরের রাজা রামনাথ রায়। তিনি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষার জন্য রাজা 10টি কামান নিযুক্ত করেছিলেন বলে কথিত আছে। দিনাজপুরে পরাক্রমে অত্যাচারী বর্গীরা মুর্শিদাবাদ পার করে ঢুকতে পারেননি। ফলে বর্গীরা দিনাজপুর, মালদা, রাজশাহী, রংপুর তেমন কোনো তৎপরতা চালাতে পারেনি ও এসব অঞ্চলে বর্গীয় অত্যাচারের বীভৎসতা থেকে রক্ষা পায়। আসলে বর্তমানে দিনাজপুরের রাজবাড়ি বলতে এর অবশিষ্টাংশকে বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান। রাজবাড়ির প্রবেশ পথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ আছে। রাজবাড়ির সীমানার মধ্যে তোরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহিমহলের কিছু ধ্বংসাবশেষ আছে।
রাজবাড়ির রং করা কৃষ্ণ মন্দির এবং ডানদিকে রাজবাড়ির বহির্মহলে কিছু ধ্বংসাবশেষ আছে। রাজবাড়ির সীমানার ভিতরে আরেকটি তোরণ আছে, যার মাধ্যমে রাজবাড়ির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা হয়। রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির আছে, যার মধ্যে অনেক হিন্দু দেবদেবতার প্রতিমা বিদ্যমান। রাজবাড়ির প্রধানত 3টি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত, যথাক্রমে আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাড়ি মহল। এর পাশাপাশি আরও কিছু অসাধারণ স্থাপনা আছে, যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত। এই রাজবাড়ির সীমানায় আরও কিছু মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয়, পানির ট্যাঙ্ক ও আমলাদের বাসস্থান স্থাপিত হয়। দিনাজপুরের রাজবাড়ির ভূমির মোট আয়তন 16.41 একর, যার মধ্যে পূর্ব ও পশ্চিম দিকে 2টি বৃহৎ পানির ট্যাঙ্ক, মাঠ, বাগান, কাচারি, ঘর, টেনিস কোর্ট, কুমারের বাড়ি অন্তর্ভুক্ত। এছাড়া রাজবাড়ির মূল অংশে 2টি পুকুর রয়েছে, যার একটি রানী পুকুর নামে পরিচিত, এবং রাজবাড়ির পিছনে আরও 2টি বিশালাকৃতির পুকুর, পদ্ম পুকুর ও সুখসাগর রয়েছে। রাজবাড়ির হীরা বাগান নামে একটি মাঠ রয়েছে। বর্তমানে রাজবাড়িটিকে 2টি অংশে ভাগ করা হয়েছে। সামনের অংশ অর্থাৎ মন্দির অংশ প্রতি বছর ধর্মীয় ভাবভঙ্গিমায় কান্তজ্জীয় ও দুর্গাপূজা করা হয়। এই অংশটি রাজদেবোত্তর এস্টেট নামে মন্দির কমিটির দ্বারা সংরক্ষণ করা হয়েছে। অপর অংশটি অর্থাৎ আয়নামহল ও রানীমহল ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে, যেখানে প্রাচীন স্থাপত্য শৈলী ও কারুকার্য এখনও দেখা যায়। লোহার তৈরি কলাম ও বিমগুলো চুরি হয়ে গিয়েছে। পুরো জায়গাটি বিষাদাকার আম, জাম, লিচু, কাঁঠাল ও অন্যান্য জংলি গাছ দ্বারা আবৃত। পাশেই বাংলাদেশ সরকার পরিচালিত সরকারি এতিমখানা, শিশু পরিবার রয়েছে। রানীপুকুরের পাশে একটি পুরনো দ্বিতল বিল্ডিং শিশু পরিবারের শিক্ষক কর্মচারীদের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহ্য সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ট্যুরিজম স্পট হতে পারে, কিন্তু এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক স্বীকৃত নয়। তাই এই বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। জনগণ সাধারণত এই স্থানে আবর্জনা ফেলায় এর বিদ্যমান অংশ ধ্বংসপ্রায়। অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করা হয়।